আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। স্বাগতম জানাচ্ছি ফ্রি স্পোকেন ইংলিশের আজকে ডে 7 ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, শুরু করতেছি আজকের ক্লাসটি। আজকে ক্লাসটি শুরু করার পূর্বে তুমি অবশ্যই খাতা এবং কলম সাথে নিয়ে ক্লাসটি কন্টিনিউ করবা। তো চলো দেখে নেই আমাদের আজকে কাঙ্ক্ষিত ক্লাসটি। আজকে আমরা প্রথমে দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে ধারণা নিব। আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাস্ট অর্থ হচ্ছে অতীত, ইনডেফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, আর টেন্স অর্থ হচ্ছে সময়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায় যে অতীতকালের অনির্দিষ্ট সময়ে যে কাজটা ঘটেছিল বা হয়েছিল তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। এছাড়াও আমি এখানে সংজ্ঞাটা লিখে রাখছি, সেই সংজ্ঞাটা তোমরা একটু দেখো। যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ ঘটে যাওয়া বোঝায়, অতীতকালে ঘটবে, সেখানে বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো আভাসই থাকবে না, এবং যে কাজের ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা ফার্স্টে স্ট্রাকচারগুলো দেখব, তারপরে দেখব এই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, ইংলিশ সেন্টেন্স গঠন করতে হয়। কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা টেন্স দিয়ে ইংরেজিতে কথা বলতে হবে। টেন্স দিয়ে যখন ইংরেজিতে কথা বলতে পারবো, সেন্টেন্স মেক করতে পারবো, তখন সময় আমাদের উদ্দেশ্য সাকসেস হবে। তো আমরা প্রথমে দেখে নেই গঠনগুলো। প্রথমে অ্যাফার্মেটিভ গঠনটা দেখো যে সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। ফার্স্টে সাবজেক্ট দিবা, তারপরে ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে বি1, একটা বি2, একটা বি3। তো এর বি2 ফর্মটা তোমাকে এখানে দিতে হবে। নেগেটিভ অর্থ না বোধক, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বি1 এক্সটেনশন। সো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে তোমরা এখানে ডিড নট ইউজ করবা, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যখন সময় তুমি নেগেটিভ সেন্টেন্স গঠন করবা। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জাস্ট ডিডটা সামনে নিয়ে আসবা, ডিডটা সামনে নিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন। এই ছিল আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ গঠন। এখন আমরা দেখব এই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে ইংরেজি সেন্টেন্স গঠন করতে হয়। একটু লক্ষ্য করো যে আমি তোমাকে অনুভব করছিলাম। তো এই সেন্টেন্সটা অতীতে আছে, আর এর ফলাফল বর্তমানে কোনো বিদ্যমান নেই। সো আমি তোমাকে অনুভব করছিলাম, যেহেতু অতীতে আছে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে স্ট্রাকচার ইউজ করবো আমি পাস্ট স্ট্রাকচার, কারণ সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এখানে সাবজেক্ট কি আছে? আই সাবজেক্ট লিখলাম। যে অনুভব করা ইংলিশ কি? ফেল্ট। ফিল অর্থ অনুভব করা, আর এখানে যেহেতু বি2 হবে তার মানে ফিলের বি2 হচ্ছে ফেল্ট। আই ফেল্ট ইউ, আমি তোমাকে অনুভব করছিলাম। আমি তোমাকে অনুভব করছিলাম না, আমি তোমাকে অনুভব করছিলাম না। সো এখানে কি হবে? তো দেখো প্রথম হবে সাবজেক্ট, তো সাবজেক্ট কি আছে? আমি, তো আমি বসালাম। তো অনুভব করছিলাম না ইংলিশ হচ্ছে ডিড নট, আই ডিড নট ফিল ইউ, আমি তোমাকে অনুভব করছিলাম না। আমি কি তোমাকে অনুভব করছিলাম? আমি কি তোমাকে অনুভব করছিলাম? একদম ইজি স্ট্রাকচার, তোমরা একটু দেখো। যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স ইন্টারোগেটিভ, তার মানে ডিড দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব, 3 নাম্বার স্ট্রাকচার। সো ফার্স্টে দিব ডিড, তারপরে সাবজেক্ট আই, তারপরে মূল ভার্বে বি1 হচ্ছে ফেল্ট, এর বি1 হচ্ছে ফিল, ডিড আই ফিল, তারপর অবজেক্ট ইউ। আশা করি তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে ধারণা নিয়েছো। এখন আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো, সেই এক্সাম্পলগুলো তোমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ দিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে? সো আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিই যে সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। তো যাওয়ার ইংলিশ হচ্ছে গো, গো এর বি2 হচ্ছে ওয়েন্ট, আর বি3 হচ্ছে গন, গো ওয়েন্ট গন। সো সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। এখন যদি বলি যে সে স্কুলে গিয়েছিল না, ইংলিশ কি হবে? হি ডিড নট গো টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? একদম ইজি বিষয়, তোমরা এগুলো আশা করি পারবা। তারপরে দেখো তুমি ভাত খেয়েছিলে, তুমি ভাত খেয়েছিলে। ইউ এট রাইস, ইট তো খাওয়া, তো ইটের বি2 হচ্ছে এট, ইউ এট রাইস। তুমি ভাত খেয়েছিলে না, ইট ডিড নট এট রাইস। তারপর বলবো যে তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে বাকি এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো তুমি নিজের মতো করে করার চেষ্টা করবা। প্রত্যেকটার বাংলা অর্থ আমি লিখি নাই, কারণ এগুলো ইজি ওয়ার্ড, তোমরা নিজেই পারবা। যখন সময় টেন্স বুঝতে পারবা তখন সময় এগুলো অর্থ তুমি নিজেই ফাইন্ড আউট করতে পারবা। ওকে, এরপরে যদি অর্থ বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবো, আমি ট্রাই করবো তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা নিব। আমরা এর আগে দেখছিলাম যে পাস্ট অর্থ যেহেতু অতীত, আর কন্টিনিউয়াস অর্থ যেহেতু চলমান, আর টেন্স অর্থ যেহেতু সময়, তার মানে
এক তার মানে এই সেন্টেন্সের সংজ্ঞাটা কি দাঁড়ায়? ফার্স্ট অর্থ যেহেতু অতীত, কন্টিনিউয়াস অর্থ যেহেতু চলমান, আর টেন্স অর্থ যেহেতু সময়। তার মানে এর সংজ্ঞাটা এটা হয় যে অতীতকালে যে কাজটা চলমান ছিল বা চলতেছিল তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখো সংজ্ঞাটা, যে অতীতকালে বা অতীত সময়ে কোনো কাজ অবিরামভাবে চলছিল, এরূপ বোঝালে ভার্বের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আবার বলতেছি, তোমার কিন্তু সেন্টেন্স দেখে বুঝতে হবে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যখন সময় তুমি বুঝতে পারবা তখন সময় তুমি ওই টেন্সের স্ট্রাকচার ইউজ করে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। সো এখন দেখো স্ট্রাকচারটা আমরা দেখে নিই। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্ব অন আইএনজি এক্সটেনশন। নেগেটিভ, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, নট ভার্ব অন আইএনজি এক্সটেনশন। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ওয়াজ অথবা ওয়ারটাকে সামনে নিয়ে আসবা, তারপর সাবজেক্ট বি ওয়ান আইএনজি এক্সটেনশন। আশা করি তোমরা স্ট্রাকচারগুলো বুঝতে পারছো। এখন আমরা দেখি ওয়াজ এবং ওয়ার, এই যে দুইটা অক্সিলারি ভার্ব আছে সেটা কোন সময় ওয়াজ হবে এবং কোন সময় ওয়ার হবে। দেখো ওয়াজ এবং ওয়ারের ব্যবহার। ওয়াজ আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট, এগুলোর সাথে ওয়াজ বসবে। ওয়ার বাকি সব প্লুরাল ফর্ম, বাকি সব প্লুরাল ফর্ম কোনগুলো, যেমন ধরো উই, ইউ, দেই, কিংবা আমি বলতে পারি ফ্যান্স, কলমগুলো, এগুলোর সাথে বসবে কি ওয়ার। আশা করি তোমরা অক্সিলারি ভার্বের ব্যবহার বুঝতে পারছো। এখন কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই, যে আমি তোমাকে অনুভব করতেছিলাম। তো অতীতে চলমান ছিল কাজটা, যেহেতু অতীতে চলমান ছিল তার মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমি ধরতে পারছি। যেহেতু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমি ধরতে পারছি তার মানে স্ট্রাকচার কোনটা হবে, প্রথম স্ট্রাকচার ইউজ করে আমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব। তো আমি তোমাকে অনুভব করতেছিলাম, এখানে সাবজেক্ট কি আছে আই, অনুভব করতেছিলাম যেহেতু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে চলমান ছিল, তো ওয়াজ অথবা ওয়ার হবে। ওয়াজ অথবা ওয়ারের মধ্যে আয়ের সাথে লাগে কি ওয়াজ, আমরা এর আগে দেখছিলাম। তো আই ওয়াজ, অনুভব করতেছিলাম, অনুভব করা ইংলিশ হচ্ছে ফিল, তো ফিলের সাথে কি লাগবে এখানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তো আই ওয়াজ ফিলিং ইউ, আমি তোমাকে অনুভব করতেছিলাম। এখন যদি বলি আমি তোমাকে অনুভব করতেছিলাম না, ইংলিশ কি হবে, আই ওয়াজ নট ফিলিং ইউ। আমি কি তোমাকে অনুভব করতেছিলাম, ওয়াজ আই ফিলিং ইউ। একদম ইজি বিষয়, তোমরা জাস্ট এখানে স্ট্রাকচারগুলো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ স্ট্রাকচারগুলো ইউজ করে তুমি খুব সহজেই, খুব ইজিভাবেই একটি বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবা। এখন দেখো এখানে আমি কিছু এক্সাম্পল রাখছি, সেই এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। আমি এগুলোর অর্থ দেই নাই, তবে অর্থ না দিলেও আমি কিছু অর্থ এখন তোমাদের বইলা দিব। তো দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, আই ওয়াজ সিং আ সং, আমি গান গাইতেছিলাম, আমি গান গাইতেছিলাম। এখন যদি বলি আমি গান গাইতেছিলাম না, তো কি হবে, আই ওয়াজ নট সিঙ্গিং আ সং। আমি কি গান গাইতেছিলাম, ওয়াজ আই সিঙ্গিং আ সং। পরের সেন্টেন্সটা শাইনিং, আলো দেয়। লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখতেছিলে। এখন যদি বলি তুমি ইংরেজি শিখতেছিলে না, ইউ ওয়ার নট লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতেছিলে, ওয়ার ইউ লার্নিং ইংলিশ। তারপর শি ওয়াজ নট ড্যান্সিং, সে নাচতেছিল না। উই ওয়ার লিসনিং টু দ্য রেডিও, আমরা রেডিও শুনতেছিলাম। হি ওয়াজ রাইডিং অ্যান ইজি, সে একটি, ইজি বলতে এখানে টাস্ক বুঝাইছে, মানে কোনো একটা পার্ট সে লিখতেছিল, ইজি একটা টপিক সে লিখতেছিল সেটা বুঝাইতেছে। দ্য বয় ওয়ার মেকিং টি, ছেলেটি চা রান্না করতেছিল। সো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। তোমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ স্ট্রাকচার দিয়ে এখানে প্রত্যেকটা সেন্টেন্স প্র্যাকটিস করবা। এছাড়াও এখানে আরও কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমরা একটু দেখবা। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি খুব বেশি একটা সেন্টেন্স লিখছি যাতে করে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্স খাতায় লিখবা, লেখার পরে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে সুপ্রিয় শিক্ষার্থী, বিদায় নিচ্ছি আজকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এর আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।